দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা, গার্ড অফ অনার, মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা। কিছুক্ষণ পরেই হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন। ঢল কমলেও বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা, এখনও তলিয়ে সিলেটের ৬ উপজেলা। এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, পানির নিচে ফেঞ্চুগঞ্জ বাজার। এবং বিশ্বকাপে সেমির স্বপ্ন বাঁচাতে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বাড়তি সুবিধা পেল টিম ইন্ডিয়া। অ্যান্টিগার সেন্টার উইকেটে বিরাট রোহিতদের অনুশীলন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ভারতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনারের সম্মান জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সংবর্ধনার পুরো সময়ে রাইসিনা হিলের ফোরকোর্টে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে গিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিবেদনটি আমরা পরে দেখব। দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। সরাসরি যাচ্ছি সেখানে। तो आपने देखा कि ये जो बांग्लादेशी प्रधानमंत्री हैं शेख हसीना, उनका 2 दिन। এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এবার আমরা দেখব সেই প্রতিবেদনটি। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোনো বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার। বিশ্বস্ত বন্ধু রাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে। তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এভাবেই প্রস্তুত হয়েছিল রাষ্ট্রপতি ভবন। শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অভিবাদন মঞ্চের দিকে পা বাড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে। সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা। এরপর রাইসিনা হিলের ফোর্ট কোর্টের প্রেজেন্টেশন লাইনে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী। অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো সেশন করেন দুই প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে। সেখানে অহিংস মতবাদের জন্য জগৎ বিখ্যাত মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। ফুল ছিটিয়ে জানান সম্মান। শ্রদ্ধা জানানো শেষে রাজঘাটের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর ওপর লেখা কিছু বইয়ের সংস্করণ ও স্মারক উপহার তুলে দেন রাজঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক লাল গালিচা সম্বর্ধনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের শুরু হলো। হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের রাষ্ট্রীয় অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই হায়দ্রাবাদ হাউসে ঢুকে গিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু হায়দ্রাবাদ হাউসে স্বাগত জানালেন। আপনি জানেন যে দিনের যে রাষ্ট্রীয় কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি কিন্তু স্থানীয় সময় সকাল 9:15 থেকে শুরু হয়। রাষ্ট্রপতি ভবনে প্রথমে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার পর দুই প্রধানমন্ত্রী তাদের দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচয় দেওয়ার পর কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিসৌধে এবং সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সেখানে স্বাক্ষর করেন এবং সেখানে তার মন্তব্য লেখেন। আপনি জানেন যে এই হায়দ্রাবাদ হাউসে আজকে যে বহু প্রতীক্ষিত বৈঠক, সেই দ্বিপাক্ষিক বৈঠক এবং সেই বৈঠকটি কিন্তু আর কয়েক মিনিটের অপেক্ষা মাত্র বৈঠক হবে। ইতিমধ্যেই দুই প্রধানমন্ত্রী আমরা দেখেছি যে তাদের যে বৈঠক কক্ষে তারা প্রবেশ করেছেন, বৈঠক কিন্তু শুরু হয়ে যাবে। আপনি জানেন যে 2022 সালে সবশেষ দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে বাংলাদেশের সঙ্গে সাতটি চুক্তি এবং মৌ স্বাক্ষরিত হয়েছিল। সেই 7টি চুক্তি এবং মৌ স্বাক্ষরিত হওয়ার পর যে এর পরের 2 বছর সেই চুক্তিগুলোর ফলো আপ এবং নতুন করে যে সমস্ত সমস্যা সামনে এসেছে সেগুলো সমাধানের পথ খুঁজতেই কিন্তু এই দুই দেশের সরকার প্রধানের এই বৈঠক। নানা কারণে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে নরেন্দ্র মোদী পরপর 3 বারের প্রধানমন্ত্রী হয়ে তার এই প্রথম রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেন এবং একই সঙ্গে ভারত সফরের যখন টানা 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্র সচিব গিয়ে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সব মিলিয়ে এখনো পর্যন্ত এই হায়দ্রাবাদ হাউসের দিকেই সবার নজর, কারণ এই হায়দ্রাবাদ হাউসের থেকেই কিন্তু আমরা ফলপ্রসূ কোনো সমাধান সূত্র আবিষ্কার হবে এমনটাই কিন্তু দুই দেশের কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে হায়দ্রাবাদ ভবনের সামনে থেকে দুই দেশের প্রধানমন্ত্রীর যে কিছুক্ষণ বাদেই যে বৈঠক শুরু হবে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার রাত 2টার দিকে হঠাৎ করেই বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয় তাকে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আবারও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন জানান, শুক্রবার রাত 2টার দিকে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে হাসপাতালে নেয়ার পর রাত 3টার দিকে করোনারি কেয়ার ইউনিট CCUতে ভর্তি করেন চিকিৎসকরা। প্রতিবারই ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেওয়া হলেও এবারই প্রথম অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। খুব সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল। ইমার্জেন্সিতে আপনার অ্যাম্বুলেন্স ডেকে বাসা থেকে ওনাকে এখানে এনেই ভর্তি করা হয়েছে। 78 বছর বয়সী বেগম জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত 2 মে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা তাকে CCUতে রেখে 2 দিন চিকিৎসা দিয়েছিলেন। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বেগম খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঢল কমলেও বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। এখনও পানিতে তলিয়ে আছে সিলেটের 6 উপজেলা। বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। তবে রাস্তাঘাট এখনও তলিয়ে থাকায় ভোগান্তি কমছে না সাধারণ মানুষের। নৌকা দিয়ে চলাচল করছেন পানিবন্দীরা। দোকানপাটে পানি থাকায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বাড়িঘরে পানি থাকায় দুর্ভোগে দিন পার করছেন মানুষ। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 3টি স্থানে ভাঙন দেখা দিলেও নদীর পানি কমে যাওয়ায় কিছুটা আতঙ্ক কমেছে সাধারণ মানুষের।
প্রতি বছর বন্যায় প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয় বাংলাদেশের। সম্প্রতি ঘূর্ণিঝড় ও উত্তর পূর্বাঞ্চলে পানি বৃদ্ধিতে ক্ষয়ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর বলছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না এই দুর্যোগ। অর্থনীতিবিদদের মতে মাঠ জুড়ে বিভিন্ন ফসল নষ্টের কারণে আর্থিকভাবে সংকটে পড়বে চাষিরা। কৃষকদের সহায়তা দিতে টাস্ক ফোর্স গঠন করার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। পাহাড় হাওর জলাভূমির পাশাপাশি বিস্তৃত পরিসরে নানা ফসলের চাষাবাদ সিলেট অঞ্চলে, অন্যদিকে বৈচিত্র্যময় ফসলের সম্ভার উত্তরাঞ্চল। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে দেশের এই দুই অঞ্চলে সৃষ্টি হয় বন্যার, যা বিশেষ করে কৃষকের লালিত স্বপ্ন পরিণত করে ধ্বংসলীলায়। দেরাজ করছিলাম, ডাটা শাক করছিলাম, এগুলা মনে করেন পানির তল বর্তমানে। উত্তরের পানি আয়া সবগুলা পুকুর তল গিয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চল সিলেটে কয়েকদিনের বন্যায় পানিবন্দী হয়েছেন প্রায় 18 লাখ মানুষ। ভেসে গেছে মাছের খামার, নষ্ট হয়েছে সবজির ক্ষেত। চোখ রাঙাচ্ছে উত্তরে পদ্মা, যমুনা, করতা নদীতে অতিরিক্ত পানির জোয়ার। এই পানি তো শুধু হাওড় এলাকা না, সমগ্র সিলেট আক্রান্ত। সে যেহেতু শুধু ফসল না, সে যেহেতু অন্যান্য কিছু সে করে। আজকে অধিকাংশ ফসলের ক্ষেত্রেই কিন্তু আপনার ফল চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতি হয় বছরে $1 বিলিয়ন। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 50 জেলায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল, 5 লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি 1060 কোটি টাকা। তবে জুন মাসের বন্যায় কৃষি বিভাগের মত সংকট তৈরি হবে না খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের বড় একটা প্রাপ্তি যে আমাদের বোরো ধানটা সম্পূর্ণভাবে আমরা ঘরে তুলতে পেরেছি। আমাদের জাতীয় পর্যায়ে এটার কোনো প্রভাব পড়বে না। শাকসবজির ওই এলাকায় একটু নষ্ট হলেও আমাদের অন্য উঁচু এলাকাটায় স্বাভাবিকভাবে হবে। প্রাকৃতিক এসব আঘাতে ফসলের ক্ষতি নির্ণয়ে গঠন করতে হবে টাস্ক ফোর্স, বলছেন অর্থনীতিবিদরা। আজকে কোনো টাস্ক ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গিয়েছে, তারা একটা আপনার দেখতেছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন অঞ্চলটা বেশি ক্ষতিগ্রস্ত, কোন অঞ্চলটা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই আর্লি ফ্লাড ফোরকাস্টিং কোথায়। যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্সের তথ্য মতে বন্যায় প্রতি বছর প্রায় 55 থেকে 60% জলমগ্ন হয় বাংলাদেশের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব থেকে সচেতনতার লক্ষ্যে সারা দেশের স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ আছে বলেও জানান মন্ত্রী। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সময় সংবাদকে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সাধারণ জনগণকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। এটার যে অ্যান্টিভেনম আছে, যে ইনজেকশন, সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই এর কোনো ঘাটতি কোথাও থাকা যেন যায় না। যদি তাদের না থাকে তারা ইমিডিয়েটলি নিয়ে যাবে, কিন্তু আমি যেন শুনতে না পারি যে এই হাসপাতালে অ্যান্টিভেনম নাই। এই ব্যাপারে আমাদের স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা খুব দরকার। তো যত দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন তত এই অ্যান্টিভেনমটা দিলে রোগীর উপকার হবে। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। পরের 2 ম্যাচে জয় তুলে নিয়ে এখনও সেমির স্বপ্ন দেখছেন দলের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ। তবে দায়িত্ব নিতে বললেন ব্যাটারদের। অন্যদিকে আসরে এখনও অপরাজিত ভারত বাংলাদেশ দল নিয়ে কিছুটা হলেও সতর্ক। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অ্যান্টিকে থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমরা হোপফুল নেক্সট ম্যাচটা যদি জিতি তাহলে ডিফারেন্ট স্টোরি হইতে পারে। সেমিফাইনালের স্বপ্নটা এখনো শেষ হয়নি বাংলাদেশের। দলও সেই স্বপ্নটা দেখছে। সমীকরণে এখনো ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের সুযোগ। দরকার শুধু সেটা মাঠে বাস্তবায়নের। কিন্তু সে কাজটাই ঠিকভাবে হচ্ছে না বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটেও রানের দেখা পায়নি ব্যাটসম্যানরা। পুরো আসরে দারুণ করা বোলাররা শেষ ম্যাচে হয়ে যান সাধারণ মানের। ভারতের বিপক্ষে সেই ভুলগুলো আর করা যাবে না, সেটা মানেন তাসকিনও। এখানে আসলে লেন্থ আর ভ্যারিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট। যদি সেম কন্ডিশন আবার আসে, ব্যাটসম্যানদের আমাদের আরেকটু উইকেট হাতে নিয়ে দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি। ভারত এখন পর্যন্ত আসরে অপরাজিত। যুক্তরাষ্ট্রের ব্যাটিংটা তাদের জুৎসই না হলেও ক্যারিবিয়ানে এসে বড় রান পেয়েছে টিম ইন্ডিয়া। They're a good unit. These conditions do suit them a little as a team, I think, because the wickets seem to have a bit of some help for the spinners, and they do have spinners in their team. But again, in this format, I think every team is a tough team. টি-20তে ভারতের বিপক্ষে একটা জয় পেলেও এই ফরম্যাটের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিপক্ষে এখনও জয়হীন বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটা সহজ হতে যাচ্ছে না তা বলাই যায়। আর ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা কাজটা আরও কঠিন করে দিয়েছে। তবে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজতে পারে 2007 বিশ্বকাপ থেকে। বিশ্বমঞ্চে সেবারই
প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিল টাইগাররা, আর সেই ম্যাচটা হয়েছিল এই ক্যারিবীয় অঞ্চলে। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা, গার্ড অব অনার। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা, চলছে হাসিনা মোদি দ্বিপাক্ষিক বৈঠক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, গভীর রাতে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিম খন্দকার। আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।